নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি তোমাদের স্বাগত জানাই। মূলত এটি একটি শিক্ষামূলক চ্যানেল এবং এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিতে হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা আমার চ্যানেল ভালোভাবেই দেখছো এবং ভালোভাবেই তৈরি করছো। এরপরে যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন আসছে, তার ফর্ম বেরোচ্ছে, সেগুলোর জন্য প্রস্তুতি নিতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে ইতিহাস বিষয়ের উপর গুরুত্ব দেওয়া দরকার। তো আজকে আমি আলোচনা করব গুপ্ত যুগ সম্পর্কে। শুরু করার আগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথম কোশ্চেন হলো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত। সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। সরকারি কাকে বলা হয়? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয়। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন সরকারি বলা হয়? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান। কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয়? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসাবে মেনে নেওয়া হয়। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে? খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে হুন জাতি ভারতে আক্রমণ করে। ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। ফা হিয়েন কে ছিলেন? ফা হিয়েন চীন দেশীয় পরিব্রাজক ছিলেন। ফা হিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি? ফা হিয়েনের ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফৌ কুও কি। গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম কি? গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম দ্বিতীয় জীবিত গুপ্ত। কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন। কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী রাজা বলা হয়? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন। বিশাখ দত্ত রচিত নাটক দেবী চন্দ্রগুপ্তম থেকে কি জানা যায়? বিশাখ দত্ত রচিত নাটক দেবী চন্দ্রগুপ্তম থেকে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্ত সম্পর্কে জানা যায়। বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা হলো অশ্ব ঘোষ। বিশাখ দত্ত রচিত নাটকটির নাম কি? বিশাখ দত্ত রচিত নাটকটির নাম দেবী চন্দ্রগুপ্তম। ফা হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন? তিনি 3 বৎসর ভারতবর্ষে অবস্থান করেন। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসানে। গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল কতদিন? 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? রাজা ধীরাজ। সমুদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহণ করেছিল? 335 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্ত কত বৎসর রাজ্য শাসন করেন? 45 বছর। সমুদ্রগুপ্তের পিতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল কত? 380 থেকে 413 খ্রিস্টাব্দ। গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন কবে হয়? 320 খ্রিস্টপূর্বাব্দ। গুপ্ত যুগে বঙ্গের ভাগ কয়টি ছিল? 2টি। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? সমুদ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অজন্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? গুপ্ত যুগের। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফা হিয়েন। ফা হিয়েন কার সময় ভারতবর্ষ পরিভ্রমণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েনের ভারত পরিভ্রমণের কারণ কি ছিল? বৌদ্ধ ধর্ম পুস্তক বিনয় পিটকের মূল রচনা সংগ্রহ করা। তো আজকে আমরা গুপ্ত যুগ সম্পর্কে এই কটি কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। আশা করি যদি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখলে গুপ্ত যুগ সম্পর্কে অনেক কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন